নমস্কার সবাইকে। বাপ্পাদিত্যর আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত। আমি আসলে কখনোই এভাবে লাইভ করি না। কখনো এভাবে লাইভ করি না। অনেকেই করেন। আমি খুব একটা এভাবে লাইভ টাইভ করি না। কিন্তু তারপরেও আজকে বিশেষ কিছু নিকটজনের অনুরোধে যাদের পরামর্শ নিয়ে আমি চলার চেষ্টা করি, তাদের কয়েকজনের পরামর্শে আমি আসলে আজকের এই লাইভটি করতে প্রয়াসী হয়েছি। এবং এখন থেকে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। আহ, আজকে প্রথম দিন, আসলে অনেকদিন লাইভ করিও নি, অনেক বছরই লাইভ করিনি বলা চলে। তো এই সবকিছু মিলে আমি জানি না যে কেমন ভাবে লাইভ করাটা ঠিক হচ্ছে কিনা, সেটাও জানি না। আপনারা জানাবেন, আপনাদের মতামতে জানাবেন, কমেন্টে আপনারা জানাবেন। তো এই সবকিছু মিলেই আসলে আজকে আহ কথা বলতে চাই। আজকে আমরা প্রথম দিনে কথা বলবো। আপনারা জানেন যে 2006-এর 28 অক্টোবর লগি বৈঠা যে আন্দোলন, সেই বিষয় নিয়ে একটা বিভ্রান্তি আছে। জামাতের পক্ষ থেকে এক ধরনের মিথ্যাচার আছে। আওয়ামী লীগ সহ 14 দলের, তৎকালীন যে 14 দলীয় জোট ছিল বা এখনো আছে, সেই 14 দলের আহ, উম, আহ, বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়। তো এই সবকিছু মিলে কিছু কথা আসলে বলা দরকার। এই জন্য আমি আজকে প্রথম পর্বে, এবং আপনারা জানেন যে অনেকেই বলে যে আমাকে, বাপ্পাদিত্য বসুকে লগি বৈঠার খুনি বলে অভিহিত করে, বিশেষ করে জামাতেরা। অনেকে বলতে জামাতেরা, জামাত শিবির সহ তাদের যে পত্রিকাগুলো আছে। একটা সময় ছিল দৈনিক সংগ্রাম ছিল, পরবর্তীতে আপনাদের আপনাদের মনে আছে যে নয়া দিগন্ত ছিল, এবং তারপরে গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন হয়, তখন থেকে আসলে ইয়েও ছিল, ওই আমার দেশ পত্রিকাটিও এই অপপ্রচার গুলো শুরু। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আসলে কথা বলবো, সেগুলো নিয়েও কথা বলবো। তো এই সব কিছু কথা শোনার জন্য আপনারা, আমি জানি না যে আপনারা এগুলো শুনতে চান কিনা, তারপরেও অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ করে আমি যখন ফেসবুকে দিয়েছিলাম যে আমি লাইভে আসতে চাই, কথা বলতে চাই, কি বিষয়ে আপনারা জানতে চান, সেই সময়ে অনেকেই কিন্তু বলেছিলেন যে 28 অক্টোবরে আমার ভূমিকা, এই বিষয়টা জানার জন্য। তো আমি জানি যে আপনারা আজকে যারা রাজনীতি করেন বা রাজনীতি সচেতন মানুষ যারা আছেন, তাদের ভেতরে অনেকেই আছেন যারা ওই 2006-এর ওই সময়টাতে বা 2001 থেকে 6-এর বিএনপি শাসনামল এটা দেখেননি, অনেকেই দেখেননি। এবং দেখলেও অনেকের হয়তো মনে নেই, অনেকে বয়সেও ছোট ছিলেন। আমরা যারা ওই সময়টাতে রাজনীতি করেছি, তাদের অনেকেও হয়তো বা ভুলে গেছে। ফলে একটা জামাত যে একটা মিথ্যাচার করে চলেছে, সেই মিথ্যাচারের বিরুদ্ধেও কিছু কথা আসলে বলা দরকার, সেই প্রকৃত সত্যটাকে তুলে ধরা দরকার। এই কারণে আমি আজকের এই আলাপচারিতার শিরোনামটি রেখেছি যে 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার আন্দোলন, জামাতের মিথ্যাচার এবং প্রকৃত সত্য কি ছিল, এটি। তো যাই হোক, আমি একটু পেছন থেকেই শুরু করতে চাই। তবে এই আলাপের পরে এসে আমি আজকের বাংলাদেশের যে চিত্র, সে বিষয় নিয়েও কিছু কথা বলতে চাইবো, আশা করি। বা আপনারা যদি কমেন্টে কোনো বিষয়ে জানতে চান, আমি সেগুলোও আসলে বলতে চাইবো, সেগুলোও আমি বলতে চাইবো। তো যাই হোক, আমি শুরু করছি আনুষ্ঠানিকভাবেই। যারা যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন দেখছি। তো আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বকবকানি শোনার ধৈর্য ধরে আমার বকবকানি শুনতে শুরু করেছেন বলে। আমি খুব বেশি সময় চালাবো। দেখুন, 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, আপনারা জানেন, বিএনপি, জামাত, বাংলাদেশ জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোট, এই 4টি দলের জোট সরকার। প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সেই সময় জামাত থেকে মতিউর রহমান নিজামী,
এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুই শীর্ষ রাজাকার, তারাও মন্ত্রী ছিল ওই সরকারের, খালেদা জিয়া সরকারের। আবার সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো আর একজন শীর্ষ রাজাকার যুদ্ধাপরাধী, সেও ছিল প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা। এবং আপনাদের হয়তো অনেকের জানা নাও থাকতে পারে যে তৎকালীন সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন শীর্ষ রাজাকারকে বা শীর্ষ যুদ্ধাপরাধীকে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ওআইসির মতো একটি আন্তর্জাতিক সংস্থায় মনোনয়নও দিয়েছিল মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা বিরোধিতা করেছিলাম যে বিশ্ব দরবারে বাংলাদেশের মান সম্মান কিভাবে ক্ষুণ্ণ করার কোনো অধিকার নেই। ওই সময়টা খুব বিভীষিকাময় একটি সময় ছিল। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন হয়। সেই নির্বাচনটি হয়েছিল বিচারপতি লতিফুর রহমানের অধীনে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু বিচারটি সেই নির্বাচনে কিভাবে কি প্রক্রিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একচেটিয়া ভাবে ক্ষমতা দখল করা হয়েছিল সেগুলো আপনারা হয়তো অনেকে জানেন, আর নতুন প্রজন্মের যারা তারা জানেন না। ওই সময়ে 2001-এর ইলেকশনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি বড় উদাহরণ হিসেবে বাংলাদেশে চিহ্নিত হয়ে আছে, বা বাংলাদেশের যে কি বলে যে রাজনীতিতে এটি একটি কলঙ্কিত অধ্যায় হয়ে আছে। তো যাই হোক, নির্বাচনে তারা ক্ষমতায় এলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, 2 শতাধিক আসন নিয়ে। এবং তখন বিরোধী দলীয় নেতা ছিলেন শেখ হাসিনা, বিরোধী দল ছিল আওয়ামী লীগ, আর জাতীয় পার্টি সহ কিছু দলও ছিল বিরোধী দলে। তো সেই সময়টাতে তারা ক্ষমতায় আসার পরে প্রথম দিন থেকে, সেই 1 অক্টোবর নির্বাচনের দিন রাত থেকে শুরু হয় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অকথ্য নির্যাতন। এবং টানা 1 বছর ধরে, পুরো 5 বছর তো চলেছেই, কিন্তু প্রথম 1 বছর ধরে 2001-এর যে 1 অক্টোবর থেকে শুরু করে প্রথম 1 বছর নির্যাতনের মাত্রা এত এত উপরে উঠে যায় যে মানুষ বিস্মিত হয়ে যায় যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে এইভাবে সংগঠিতভাবে এবং রাষ্ট্রীয় মদদে, সরকারি মদদে নির্যাতন করা হয়েছিল। তো সেই সময়টাতে আমরা দেখেছি যে, আপনারা হয়তো পূর্ণিমা শীলের কথা মনে আছে, পূর্ণিমা শীল সিরাজগঞ্জের মেয়ে, তাকে যখন গণধর্ষণ করতে গিয়েছিল, ঠেকাতে না পেরে সেই মেয়েটির বাবা, তখন সে একজন কিশোরী, সেই কিশোরী মেয়েটির বাবা ধর্ষকদের বলেছিল যে, বাবা তোমরা একজন একজন করে যাও, আমার মেয়েটা ছোট, পারবে। এরকম অনেক ঘটনা, অনেক হিন্দু বাড়িঘর লুটপাট করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বহু জনকে হত্যা করা হয়েছে। এবং পুরো 2001 থেকে 2006 সাল অব্দি এই সময়টাকে একটা খুনের রাজত্বে পরিণত করা হয়েছে। যেভাবে ইচ্ছা সেভাবে খুন করা যাবে। একদিকে সংখ্যালঘু নির্যাতন, এটা তো ছিলই, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা, নির্যাতন, খুন, বিশেষ করে খুন মারাত্মক আকারে বেড়ে গিয়েছিল। আপনারা জানেন যে 2004 সালের 21 অক্টোবর তখন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভা ছিল, সন্ত্রাস বিরোধী সমাবেশ ছিল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে। সেখানে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তিনি ভাষণ দিচ্ছিলেন। তার ভাষণের ঠিক শেষ হওয়ার মুহূর্তটাতে বোমা হামলা হয়, বোমা না, গ্রেনেড হামলা হয়। এবং সেই গ্রেনেড হামলায় বেগম আইভি রহমান সহ 24 জন নিহত হন। সেই সময়টা আমরা কিন্তু দেখেছি একটা বিরোধী দলকে পুরোপুরি ভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা, অর্থাৎ রাজনৈতিক কোনো প্রতিপক্ষ রাখবো না। আজকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো পার্লামেন্টে বিল এনে হাস্যকর ভাবে, তো তখন গ্রেনেড মেরে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। এবং ওই গ্রেনেড হামলার পরে আমরা দেখেছিলাম যে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন শেখ হাসিনা নাকি তার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসছে। কতটা নির্মম রসিকতা, কতটা নির্মম রসিকতা করলে এই কথা বলা যায়। এবং ওই সময়ে কিন্তু এই গ্রেনেড হামলার কোনো বিচার করার উদ্যোগ নেওয়া হয়নি। জজ মিয়া নামে একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে একটি নাটক সাজানো হলো যে জজ মিয়া গ্রেনেড হামলা করেছে। পরবর্তীতে কিন্তু সে সমস্ত সত্য বেরিয়ে এসেছিল, একেবারে সরাসরি তারেক রহমানের নির্দেশনায় মুফতি হান্নানরা কিভাবে সেটি করেছিল সেগুলো বেরিয়ে এসেছিল। 2005 সালের 17 আগস্ট সারা বাংলাদেশে একযোগে 63 জেলায় 5 শতাধিক স্থানে বোমা হামলা করা হয়েছিল। এই সমস্ত সত্য, এই সমস্ত ঘটনাবলী, এই সমস্ত ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই।
অনেক আওয়ামী লীগের অনেক হয়তো বা মনে করেন না এখন, কিন্তু আমি এগুলো সবসময় বলি, মনে আছে। হ্যাঁ, 21শে আগস্ট। হ্যাঁ, আমি বোধহয় একটু ভুল বলেছিলাম। গ্রেনেড হামলার দিনটি 21শে অক্টোবর নয়, 21শে আগস্ট। তো যাই হোক, তারপরে ধরুন ওই সময়ে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। যশোরে, খুলনায়, বিভিন্ন জায়গায় অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। তারপরে গাজীপুরে আহসানুল্লাহ মাস্টার, বিশিষ্ট শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হলো। হবিগঞ্জে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তাকে হত্যা করা হলো। যদিও কিবরিয়া সাহেবের ছেলে দুর্ভাগ্যজনকভাবে আজকে সেই হত্যাকারীদের দল বিএনপিতে যোগ দিয়েছেন। যাই হোক, সেটি তার রাজনৈতিক স্বাধীনতা, নিশ্চয়ই তিনি করতে পারেন, কিন্তু বাবার খুনিদের সঙ্গে একসঙ্গে কিভাবে রাজনীতি করা যায় আমরা জানি না। এগুলো আমরা নিন্দাও বা তাদেরকে জানাবো কি? বাবার খুনিদের সঙ্গে যদি কেউ হাত মেলায়, তাহলে আসলে কিছু বলার থাকে না। এই কাজগুলো কিন্তু তখন করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য হত্যা, খুন। গোপাল গোপাল কৃষ্ণ মুহুরী, প্রফেসর, চট্টগ্রামের একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তাকে বেডরুমে ঢুকে, তার ড্রয়িং রুমে ঢুকে সোফায় তিনি বসেছিলেন, লুঙ্গি পরা এবং একটি শার্ট বা গেঞ্জি কিছু পরা ছিল। ওই অবস্থায় তাকে মাথায় গুলি করা হয়েছিল, তার মগজ এভাবে বেরিয়ে এসেছে। এ ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটানো হয়েছিল। আর পরবর্তী নির্বাচনে, অর্থাৎ 2006 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনকে কুক্ষিগত করার জন্য, নির্বাচনের ফলাফল কুক্ষিগত করার জন্য একটা চক্রান্ত চালানো হয়েছিল। কিরকম? প্রথমত 1 কোটি ভুয়া ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো, যে 1 কোটি ভুয়া ভোটের মধ্য দিয়ে পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে 300টি নির্বাচন, মানে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবিরের বাছাই করা ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, যারা উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনা করবে। এবার তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তখন যে বিধান ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এখন বিএনপির দরকার ছিল বিচারপতি কে এম হাসানকে, তাদের অনুগত লোক। একসময় বিএনপির নেতা ছিলেন, তিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হন। যাই হোক, সেই বিচারপতি কে এম হাসানকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবেন, কিন্তু বিচারপতিদের অবসরের বয়সসীমা ছিল 65। যদি 65 থাকতো তাহলে বিচারপতি কে এম হাসান সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতেন না, অন্য কেউ হতেন। সে কারণে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে, অবসরের বয়সসীমা বাড়িয়ে 67 করা হয়েছিল। অর্থাৎ কে এম হাসানকে প্রধান, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য এই চেষ্টাটি করা হয়েছিল। আর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম এ আজিজ। আমি বডি শেমিং করতে চাই না, কিন্তু ওই যে টাকলা টাকলা আজিজ নামে পরিচিত ছিল। তখন মানুষের স্লোগান উঠেছিল, আইজ্জা বাইজ্জা, মানে আজিজ তুই বাড়িতে যা, আইজ্জা বাইজ্জা, এটা ছিল মিছিলের স্লোগান। তো কে এম হাসান, এম এ আজিজ, 1 কোটি ভুয়া ভোটার, 300 ছাত্রদল এবং শিবিরের ক্যাডার, এই সবকিছু মিলে পরবর্তী নির্বাচনটাও একটি ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করা হয়। কেন? যে পরের বারও তারা ক্ষমতায় আসবে, সেই ইঞ্জিনিয়ারিংটি প্রক্রিয়া শুরু হয়। আওয়ামী লীগ সহ 14 দল তখন এর বিপরীতে মুভমেন্ট করে। 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রেক্ষিতে এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল। তখন বাংলাদেশে যে বিরোধী দলে থাকা রাজনৈতিক দলগুলো যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের সূচনা করে এবং সেই তাগিদ অনুভব করে। তখন তারা জোট গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আমি নিজে তখন ওয়ার্কার্স পার্টি করতাম, ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী করতাম, আমি পরবর্তীতে সভাপতিও ছিলাম। তো যাই হোক, ওই সময়টাতে আমি দপ্তর সম্পাদক, পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক ছিলাম। অসংখ্যবার আমাদেরকে পুলিশের মার খেতে হয়েছে, অসংখ্য মামলা, আমাদেরকে গ্রেপ্তার করা, এগুলো হয়েছে। আমার এই 2 হাঁটুতে, আমার মনে আছে যে কিবরিয়া মার্ডার যখন হয়, শাহ এম এস কিবরিয়া মার্ডারের পরে 3 দিনের হরতাল ছিল। সেই হরতালের প্রথম দিন ভোর 6টা 15 মিনিটে পুরানা পল্টনে আমাকে বেধড়ক পিটিয়ে, মিছিল থেকে বেধড়ক পিটিয়ে
আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, এইরকম একটি দুঃসহ পরিস্থিতিতে আমরা এগোতে থাকি, আন্দোলন করতে থাকি এবং নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটি যৌথ রূপরেখা 14 দল জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে শেখ হাসিনা তুলে ধরেন 14 দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ, দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দল, গণ আজাদি লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, এরকম 14 দল মিলে এই আন্দোলনের সূচনা হয়। এবং এই আন্দোলনের একটা পর্যায়ে জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে, প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিও কিন্তু এই জোটে সামিল হয় এবং তখন এটি 14 দল থেকে মহাজোটে রূপান্তর হয়। 14 দলের অভিন্ন 23 দফা কর্মসূচি ছিল, যে ক্ষমতায় গেলে কি কি কাজ করা হবে, এটা ছিল এক। দ্বিতীয়ত ছিল হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের প্রস্তাব। এই প্রক্রিয়ায় আন্দোলন এগোচ্ছে। এখন খালেদা জিয়া জোট সরকারের শেষ দিন 2006 সালের 28 অক্টোবর, সেদিন তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেদিন বা তার পরদিন ক্ষমতা হস্তান্তর করার কথা, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই বিষয়টি তখনো পর্যন্ত সমাধা হয়নি। তীব্র গণ আন্দোলন গড়ে ওঠে, দিনের পর দিন অবরোধ হয়েছে, হরতাল হয়েছে। আমার মনে আছে আমরা সকাল থেকে রাত অব্দি একটানা মিছিল করতাম প্রায় প্রতিদিন, এবং প্রতিদিন আমাদের কোনো না কোনো সাথী পুলিশের মার খেত। আপনাদের যাদের সেই সময়ের স্মৃতি মনে আছে তারা নিশ্চয়ই জানবেন, এবং যাদের মনে নেই, যাদের তখন বয়স কম ছিল, তারাও নিশ্চয়ই ছবি দেখেছেন যে মতিয়া চৌধুরীর মতো একজন বর্ষিয়ান নেত্রীকে কিভাবে রাস্তার উপরে শুয়ে ফেলে লাঠি পেটা করা হয়েছিল, ট্রেনের ভেতরে পেটাতে পেটাতে ট্রেনের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল। সোহেল তাজ, আজকে যে সোহেল তাজ বিপরীত স্রোতে গা ভাসিয়েছেন, সেই সোহেল তাজকেও কিন্তু তখন পেটানো হয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের অন্যতম জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, তাকে ধানমন্ডি 32-এর সামনে রাসেল স্কোয়ারে কি বেধড়ক ভাবে পেটানো হয়েছিল। অসংখ্য অসংখ্য ঘটনা। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি, এখনো অমাবস্যা পূর্ণিমায় 2 হাঁটুতে ব্যথা হয়, পুলিশের মারের ব্যথা। এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা নির্বাচন কমিশন ঘেরাও করেছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তো শেষের দিন যেটা 28 অক্টোবর, খালেদা জিয়া সরকারের শেষ দিন, যেদিন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবার কথা, সেদিন 28 অক্টোবর, এর আগেই শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন যে 28 অক্টোবর পল্টন ময়দানে জনসভা হবে। আজকের প্রজন্ম পল্টন ময়দানের জনসভা দেখেননি, কারণ পল্টন ময়দান এখন বন্ধ হয়ে গেছে। এটা শেখ হাসিনার আমলেই বন্ধ হয়েছে। পল্টন ময়দানে এখন আর কোনো জনসভা হয় না, এখন রাস্তায় হয় বা সোহরাওয়ার্দী উদ্যানে হয়। তখন পল্টন ময়দানে বৃহৎ রাজনৈতিক সমাবেশগুলো হতো। তো পল্টন ময়দানে 28 অক্টোবর শেখ হাসিনা সমাবেশ আহ্বান করেন এবং তিনি ঘোষণা দেন যে আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামের যে প্রতীক লগি বৈঠা। কারণ মুক্তিযুদ্ধের সময় আমরা ইতিহাসে জেনেছি, আমার নিজেরও তখন জন্ম হয়নি, আমরা ইতিহাসে জেনেছি যে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্নেয়াস্ত্রের বিপরীতে লগি বৈঠা নিয়েই শুরু করেছিল তাদের গেরিলা যুদ্ধ। প্রথম প্রতিরোধ শুরু করেছিল কিন্তু লগি বৈঠা নিয়েই, কারণ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী হত্যাযজ্ঞ পরিচালনা করে, এবং সে নিরস্ত্র জনগণের তখন প্রতিরোধ গড়ে তোলা তো আর কিছু ছিল না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে ডাক দিয়েছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলো। তো বাংলাদেশের 7.5 কোটি মানুষ তখন ওই লগি বৈঠা নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। তো শেখ হাসিনা সেই রাজনৈতিক প্রতীক হিসেবে, প্রতিরোধের প্রতীক হিসেবে সে লগি বৈঠা নিয়ে আসতে বলেছিলেন। এখন লগি বৈঠা নিয়ে নিশ্চয়ই আগ্নেয়াস্ত্রের বিপরীতে যুদ্ধ করা যায় না। 28 অক্টোবর পল্টন ময়দানে আমাদের যে জনসভা ছিল, সেই জনসভার উপরে 144 জারি করা হলো, 144 ধারা জারি করে পল্টন ময়দানটি পুলিশ দিয়ে ঘেরাও করে ফেলা হলো, যাতে করে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। মানে লক্ষ লক্ষ মানুষ সেদিন যে সমবেত হচ্ছিল, পল্টনের দিকে আসছিল, ক্ষুব্ধ মানুষ, রাগান্বিত মানুষ, অধিকার আদায়ের জন্য, কেবল একটি ভোটের অধিকার আদায়ের জন্য যে মানুষেরা দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করলো, সেই মানুষেরা লক্ষ লক্ষ লাখে লাখে মানুষ যখন পল্টন ময়দানের দিকে আসছিল, এসে যখন পল্টন ময়দানে তারা প্রবেশ করতে পারলো না, স্বাভাবিকভাবে তারা তখন
বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, মুক্তাঙ্গন, জিপিও, 0 পয়েন্ট, পল্টন ময়দান, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাঙ্কি, বিজয়নগর মোড়, কাকরাইল, এদিকে প্রেস ক্লাব, মৎস্য ভবন অব্দি চারিদিকে শুধু লোক আর লোক, মুক্তিকামী মানুষ। অপরদিকে জামাতে ইসলাম কি করলো, তারা বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি সভা করলো, একটি মঞ্চ তৈরি করে। দেখুন, সমান সুযোগ যদি থাকার কথা ছিল, কিন্তু আমাদের সমাবেশ করতে দেওয়া হলো না। জামাত কিভাবে তাহলে সমাবেশের অনুমতি পেল? জামাত সমাবেশ করলো বাইতুল মোকাররম উল্টো গেটে, এই বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেই সমাবেশে সকাল থেকে জামাতের যে কালচারাল উইং, সাইমুম শিল্পী গোষ্ঠী, তারা হচ্ছে গান পরিবেশন করতে লাগলো, ইসলামী গান। আদতে সেগুলো ছিল জেহাদি গান। জেহাদি গানের নামে তারা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করতে চাইলো আমাদের উপর হামলা করার জন্য। এবং একটা পর্যায়ে সকাল ধরুন এই 11টা, 11:30টার দিকে আমার খুব পরিষ্কার ভাবে মনে আছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে আমরা তখন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম, মিছিল বের করবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা পতাকা, ফেস্টুন, ব্যানার এগুলো নিয়ে প্রস্তুত হচ্ছি। সেই সময়টাতে আমরা দেখলাম যে একদল মানুষ দৌড়ে আমাদের গলির দিকে ঢুকছে। আমরা প্রথমে ভাবলাম কেউ মনে হয় আমাদেরকে আক্রমণ করতে আসছে। তখন তারা জয় বাংলা স্লোগান দিয়ে বললো যে ভাই আমরা আওয়ামী লীগ। তো কি হয়েছে, বললো যে অলরেডি জামাত হামলা করেছে আমাদের উপরে পল্টন মোড়ে। তখন আমরাও এগিয়ে গেলাম, আমি নিজেও সেই প্রতিরোধে ছিলাম, নিশ্চয়ই ছিলাম। এটা আমি গর্বের সঙ্গেই বলি যে লগি বৈঠা সেই প্রতিরোধ যুদ্ধে আমিও ছিলাম। কিন্তু জামাতের মঞ্চ থেকে তখন উপর্যুপরি মাইকে ঘোষণা দেওয়া হলো, বৃষ্টির মতো গুলি বর্ষণ করো, মরলে শহীদ, বাঁচলে গাজী। এবং বারবার কিন্তু বলা হচ্ছিল বৃষ্টির মতো গুলি বর্ষণ করো। সেদিনকার ভিডিও ফুটেজ যদি নিরপেক্ষভাবে মিডিয়াগুলো প্রকাশ করে আপনারা দেখবেন, সে ফুটেজ কিন্তু আমাদের কাছেও আছে। আমাদের এগেনস্টে ফুটেজ দেখান তো, আমাদের কাছেও কিন্তু ফুটেজ আছে। কোনো একদিন বিচার আমরাও করবো। আবার দুপক্ষের মামলার কারণে বিচারটা হয়নি, কিন্তু কোনো একদিন কিন্তু বিচার আমরাও করবো। আজকে আপনারা বিচার খেলা করছেন, তো একটা সময় কিন্তু প্রকৃত বিচারটা আমরাও করবো। বৃষ্টির মতো গুলি বর্ষণ করো, মরলে শহীদ, বাঁচলে গাজী। জামাতের নেতারা এই ঘোষণা দিয়েছিল এবং সেই মঞ্চে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে এই সমস্ত রাজাকার গুলো উপস্থিত ছিল। তারা তাদের কর্মীদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল এবং তারা উপর্যুপরি গুলি কিন্তু বর্ষণ করা শুরু করলো এবং সেই বৃষ্টির মতোই তারা গুলি বর্ষণ করতে শুরু করলো। এখন আপনারা বলুন, আপনারা ভাবুন, যারা সেই সময়টা দেখেননি, আপনারা ভাবুন, বৃষ্টির মতো গুলি বর্ষণ করছে এবং সাথে সাথে বোমাও ছুটছে, আর বিপরীতে লগি বৈঠা নিয়ে, আসলে ঢাকা শহরে তো বৈঠা পাওয়া যায় না, লাঠি ছিল হাতে, বাঁশের লাঠি। মুক্তিযুদ্ধের সময় স্লোগান ছিল না, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। তা আমরা বাঁশের লাঠি নিয়ে নেমেছিলাম। মানে বাঁশের লাঠি নিয়ে বৃষ্টির মতো বর্ষণ করা গুলির বিরুদ্ধে, বোমার বিরুদ্ধে কতক্ষণ আমরা যুদ্ধ করেছি, কিভাবে যুদ্ধ করেছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কর্মী, আমি যে সংগঠন করতাম ছাত্রমৈত্রী, সেই ছাত্রমৈত্রীর একজন প্রাক্তন কর্মী রাসেল আহমেদ খান, বাড়ি আমারই যশোর, তার বাড়িও যশোর, যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে সে রাসেলের বাড়ি। রাসেল যখন ওই প্রতিরোধ মিছিলের সাথে আস্তে আস্তে এগিয়ে গেল, বাইতুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছিল, সিপিবি অফিস পার হয়ে গেল এবং জামাতের মঞ্চের কাছাকাছি চলে গেছিল, খুব আবেগী ছেলে ছিল। রাসেলকে কিন্তু মাথায় গুলি করা হয়েছিল, টার্গেট করে মাথায় গুলি করা হয়েছিল। এবং রাসেলকে আমি দেখলাম, আমার সামনে থেকে কিছু মানুষ রাসেল নিয়ে যাচ্ছে একজনকে রক্তাক্ত অবস্থায়। আমি এগিয়ে গিয়ে দেখলাম সেটি আমাদের রাসেল। সাংবাদিক ভাইরা তাদের মোটর সাইকেলে করে রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। একেবারে ইতিহাসের সত্য কথা বলছি, এক বিন্দু যদি এর ভেতরে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, রাজনীতি করা ছেড়ে দেব। রাসেল যখন মারা যায় ঢাকা মেডিকেলে সন্ধ্যের পর, রাসেলের লাশটিকে জামাত শিবিরের লাশ বলে দাবি করে জামাতের পশুগুলো ওই লাশটাকে নিজেদের বলে দাবি করে নিয়ে যেতে চেয়েছিল।
ওয়ার্কার্স পার্টি করতেন কমরেড রেনু বেগম, মাদারীপুর বাড়ি, ঢাকা মহানগর কমিটির সদস্য ছিলেন, একজন শ্রমজীবী নারী রেনু বেগম। আমাকে খুব ভালোবাসতেন। জানি না এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমি জানি না, বা বেঁচে আছেন কিনা আমি তাও জানি না। রেনু বেগম তখন ওই জামাতের নেতাদের কলার ধরে মিডিয়ার সামনে, পুলিশের সামনে কলার ধরে ঝাঁকি দিয়ে বলেছিল, রাসেল আমার ছেলে, রাসেল করে ওয়ার্কার্স পার্টি, তোমরা জামাত শিবিরের পরিচয় দিয়ে রাসেলের লাশ নিয়ে যাবে, তা তো হবে না। এবং তারপরে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজে যাই, আমাদের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যান এবং ওই লাশটি রক্ষা করেন। এভাবে আমাদের পক্ষের লাশগুলো তারা ছিনতাই করে নিয়ে যায়। কারণ তখন তাদের ক্ষমতার জোর ছিল, যদিও তাদের সেদিন শেষ দিন, তারপরেও তো ক্ষমতা। পুলিশ তাদের, প্রশাসন তাদের, ঢাকা মেডিকেল কলেজের মানে কর্তৃপক্ষ তো তাদের হাতে। তারা লাশগুলো ছিনতাই করে এবং প্রচার করে যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নাকি আমরা হত্যা করেছি। তো যাই হোক, লগি বৈঠার আন্দোলনে দেখুন মজার বিষয় বলি, লগি বৈঠার আন্দোলনে তো লক্ষ লক্ষ মানুষ সামিল হয়েছিল। এখন লগি বৈঠার খুনি হিসেবে শুধু বাপ্পাদিত্য বসুর নামটা কেন আসে বলুন তো? এই লক্ষ লক্ষ মানুষের কারোর নামে তারা লগি বৈঠার খুনি এই ট্যাগটি লাগায় না। শেখ হাসিনা হচ্ছে লগি বৈঠার দিয়ে মানুষ খুনের নির্দেশদাতা, আর খুন করেছে কে? বাপ্পাদিত্য বসু। আপনারা অনলাইনে সার্চ দিলেও লগি বৈঠার খুনি বলে সার্চ দিলেও বাপ্পাদিত্য বসুর নামটি পাবেন। কেন জামাত শিবির শুধুমাত্র বাপ্পাদিত্য বসুর নামটাই লগি বৈঠার খুনি হিসেবে প্রচার করে? কেন কেন অন্য কোনো নাম আসে না? তারা প্রচার করে কি যে বাপ্পাদিত্য বসু লগি বৈঠা দিয়ে পিটিয়ে জামাত শিবিরের কর্মীদেরকে মেরে তাদের লাশের উপর নৃত্য করেছে। তো যতবার তারা আমার প্রোফাইলে এসে বিভিন্ন জায়গায় কমেন্ট করে, আমি বারবার বলি যে একটা ভিডিও ফুটেজ দেখান তো আমার নৃত্য করার, আমি কেমন নাচতাম একটু দেখি, আমি নাকি ভালো নাচ করেছি। তো জীবনে তো নৃত্য কলা শিখিনি, স্লোগান শিখেছি, টুকটাক কবিতা আবৃত্তি করতাম, একটা সময় মঞ্চনাটক করেছি। যাই হোক, তো নাচলাম কবে, কিভাবে নাচ শিখলাম, বা সেদিন আমার নাচের পারফরমেন্স কেমন ছিল, এর একটা ভিডিও ফুটেজ বহুবার যারা যারা কমেন্ট করে আমাকে লগি বৈঠার খুনি বলে বা লাশের উপর নৃত্যকারী বলে, বারবার বলি যে একটা ভিডিও ফুটেজ দিন। কেউ আজ অব্দি একটা ভিডিও ফুটেজ কিন্তু দেখাতে পারেনি যে আমি লাশের উপর নৃত্য করেছি, এমন ভিডিও ফুটেজ দেখাতে পারে। মজার বিষয় দেখুন, ওই সময়ে জামাত কিন্তু মামলা করেছিল। জামাত ওই সময় মামলা করেছিল শেখ হাসিনাকে হুকুমের আসামি করে। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, আমু ভাই, তোফায়েল ভাই, রাশেদ খান মেনন ভাই, হাসানুল্লাহ গিনু ভাই, তারপর হাজি সেলিম টেলিম, সব অনেকের নামে। ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন রোটন ভাই, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এরা সবাই ওই মামলায় আসামি। এখন জামাত শিবির চিহ্নিত করলো যে লগি বইটার খুনি নাকি একমাত্র আমি, তাহলে ওই মামলায় আমাকে আসামি কেন করেনি? কি মজার বিষয় না বলুন? তারা কিন্তু আমাকেই লগি বইটার খুনি বলছে, অথচ আমাকে সে লগি বইটার হত্যা মামলায় তারা কিন্তু তখন আসামি করেনি। তারা ২৯শে অক্টোবর ২০০৬ ২৯শে অক্টোবর পল্টন থানায় মামলা করেছিল, তারা কিন্তু আমাকে আসামি করে। অপরদিকে তার ৩ দিন পরে, অর্থাৎ অক্টোবর ৩১শে অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাসেল আহমেদ খানের মার্ডার, মানে খুনের দায়ে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে আসামি করে কিন্তু আর একটা মামলা দায়ের করা হয়। মামলা ছিল ওই ঘটনায় দুটো। এখন জামাত আমাকে কিন্তু আসামি করেনি, কিন্তু আমি নাকি খুনি। লক্ষ লক্ষ মানুষ সেদিন প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু একজন বাপ্পাদিত্য বসুর নামই তারা বলে যে লগি বইটার। তো যাই হোক, এটা জামাতের রাজনৈতিক অপপ্রচার। কিভাবে অপপ্রচার সেটা আমি ব্যাখ্যা করলাম। আশা করি যারা দেখেছেন বা এই অনুষ্ঠানটি পরবর্তীতে আবার দেখবেন। হ্যাঁ, ঝর্ণা রানী কমেন্ট করেছেন, দাদা আমরাও আপনার নৃত্য দেখতে চাই। হ্যাঁ, যদি মানে জামাতে ইসলামীকে মানে এইগুলো না করে, নৃত্য না করে, যেহেতু লাশের উপর নৃত্যকারীর উপাধি পেয়েছি, তো আজকের জামাত গত ২০ মাস ধরে বাংলাদেশে যে তাণ্ডব নৃত্য করছে, একদিন তো দিন ফিরবে। আমরা দেশ ছাড়া হয়েছি, পলাতক হয়েছি, কিন্তু একদিন তো আমরা বাংলাদেশের দখল আবার বুঝে নেব। কোন প্রক্রিয়া নেব সেটা হয়তো বা সময় বলে দেবে। মুক্তিযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ প্রয়োজন হলে হবে। মুক্তিযুদ্ধে যেমন সর্বাত্মকভাবে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, হয়তো ভবিষ্যতে আবারও সর্বাত্মকভাবেই বাংলাদেশের মানুষ যুদ্ধ করবে। পাকিস্তানিরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, ইউনূসও নিষিদ্ধ করেছে, তারেক রহমানের সরকার নিষিদ্ধ করেছে। আমাকে অনেকে ফোন করে বলেন যে
আওয়ামী লীগের লোকজনের ভোটে বিএনপি ক্ষমতায় এসে সেই বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। যাই হোক, এগুলো রাজনীতির ট্রাজেডি, যেমন রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য এগুলো কাজেও লাগবে তেমন। আজকে আমরা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, এমনকি মুক্তিযোদ্ধা যারা যারা সশস্ত্র মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছেন 1971 সালে, তাদের অনেককে হেনস্থা হতে হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশটাকেই তো ধ্বংস করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে কত অপমান করা হয়েছে, মুক্তিযোদ্ধা হওয়ার কারণে কতজনের গলায় জুতোর মালা পড়েছে। এইসব চিত্র এই মনের ভেতরে, এই বুকের ভেতরে গেঁথে রেখেছি। আমরা লিখি কালো অক্ষর দিয়ে, লিখি না, কালো রঙের অক্ষরে লিখি। আমি সবসময় একটা কথা বলি, এই সব কালো অক্ষরে শোধের লাল আগুন লেখা আছে, প্রতিশোধের লাল আগুন লেখা আছে। একদিন বাংলাদেশটা তো আমরা আবার উদ্ধার করব। দরকার হলে সেদিনই না হয় নৃত্য হবে, নাচ হবে, কোথায় কিভাবে হবে আমরা হয়তো এখনো জানি না, কিন্তু কোনো একদিন হয়তো হবে। বাংলাদেশটাকে কিন্তু আমরা ঠিকই উদ্ধার করব, অবশ্যই উদ্ধার করব। একজন অগ্নি মশাল কমেন্ট করেছেন যে আসেন দেশ বাঁচাতে এবার সত্যিকারের নৃত্য করি। হ্যাঁ, প্রয়োজন হলে দেশ বাঁচাতে নৃত্য তো হতেই পারে, তবে বিজয় উৎসবও আমরা একদিন করব, সেই উৎসবেই না হয় নাচবো। আমরা তো জামাত শিবিরের মতো বা বিএনপির মতো হত্যা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা জনপ্রতিরোধের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণ আন্দোলন গণসংগ্রামের রাজনীতিতে বিশ্বাস করি। গণ আন্দোলন গণসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ উদ্ধার হবে। যদি জান থাকে তাহলে একদিন আমরা ঠিক বদলা নেব, জান থাকলে বদলা আমরা নেবই। গত 20 মাসে শুধুমাত্র আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে, ভাই বোনদের উপরে বা বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপরে কমপক্ষে 5,000 হামলা ঘটনা ঘটেছে, তার ভেতর অনেক খুন। আজকেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজকেই কিন্তু একটি প্রতিবেদন উপস্থাপন করলো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে এই 2026 সালের জানুয়ারি মাসে 46টি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 11টা হচ্ছে হত্যা, ধর্ষণ একটা। ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ফেব্রুয়ারির 11 তারিখ অব্দি, 12 তারিখ, 16 তারিখ অব্দি ইউনূস সরকার ছিল, 17 ফেব্রুয়ারি থেকে তারেকের সরকার। এই ফেব্রুয়ারি মাসেও, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাব, তারা বলছে যে সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপরে ফেব্রুয়ারি মাসে হামলার ঘটনা ঘটেছে 50টি, যার মধ্যে 8টি হত্যা, 1টি ধর্ষণ। আর মার্চ মাসে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের উপর মোট হামলার ঘটনা ঘটেছে 37টি, এর মধ্যে 6টি হত্যা এবং 2টি ধর্ষণ। অর্থাৎ শুধু মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাবেই আসছে 25টি হত্যাকাণ্ড জানুয়ারি থেকে মার্চ মাস অব্দি সংঘটিত হয়েছে সংখ্যালঘুদের উপর। এসব ক্ষোভও আমাদের এই বুকের ভেতরে জমে থাকছে। আমরা একদিন এই সব ক্ষোভের অবসান ঘটাবো, অবশ্যই ঘটাবো। রবিন হালদার নামে একজন ভারতীয় দাদা, আমার খুবই আপন মানুষ এবং আমাকে খুব স্নেহ করেন। আগে কখনো চিনতাম না, দেশ ছাড়া হয়ে যখন এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছি, ভারতবর্ষের অনেক মানুষের সহায়তা পেয়েছি, আদর ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, অনেকের সাহায্য সহযোগিতা পেয়েছি, অনেকে বাড়িতে ডেকে একবেলা খাইয়েছেন, অনেকে থাকতে দিয়েছেন, এভাবে অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রতি এই সমস্ত কৃতজ্ঞতা কোনোদিন ভুলবো না। রবীন্দ্র বলছেন যে আপনি আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে নিন, আপনাকে আমাদের দেশের ভীষণ প্রয়োজন। দাদা, একটা কথা বলি যে দেখুন, ভারতে এসছি কিন্তু নাগরিকত্ব নিয়ে এখানে থাকার জন্য নয়। ভারতে এসছি আবার একদিন বাংলাদেশে ফিরে যাব বলে, ভারতে এসছি আবার একদিন আমার মাতৃভূমিকে উদ্ধার করবো বলে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ও আমাদের পূর্বপুরুষেরা, আমাদের তৎকালীন নেতৃবৃন্দ ভারতে এসেছিলেন। ভারতে বসেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, এখানে প্রশিক্ষণ নিয়েছেন, অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন এবং বাংলাদেশে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ভারতের অনেক রকম সহযোগিতা নিয়ে। এবং শেষের দিকে তো ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতের মিত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী যৌথ লড়াই করেছেন এবং আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছিলাম, আমাদের পূর্বপুরুষেরা। আমরা আবার একদিন বাংলাদেশকে মুক্ত করব, অবশ্যই মুক্ত করব। কিভাবে করব সেটি হয়তো আজকে এখনো পর্যন্ত নির্ধারিত নয়।
আসলে কখনো কখনো না যুদ্ধ ৯ মাসেও হয়, মুক্তিযুদ্ধ তো ৯ মাসে হয়েছিল, কখনো কখনো ৯ বছরও লাগে। হয়তোবা ৯ বছর লাগবে, আমরা হয়তোবা ততদিন বৃদ্ধ হয়ে যাব না। শরীরের বয়সটা বাড়ছে, কিন্তু মনের বয়সটা কিন্তু তরতাজা থাকবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত দেশটা উদ্ধার হবে। তো এটা হচ্ছে যে বিষয়। তো আমি যে প্রসঙ্গে আজকে মূলত আলোচনা করছিলাম যে লগি বৈঠার আন্দোলনের যে প্রকৃত সত্যটা, জামাতের অপপ্রচারটা, সেটা আমি বললাম। এবং আরো কিছু কথা ওই প্রসঙ্গে বলা দরকার। ওই লগি বৈঠার খুনের ঘটনার পর থেকে, লগি বৈঠার যে আন্দোলন, ওই ঘটনার পর থেকে ওই মামলায় আমাকে আসামি না করে বিভিন্ন সময় শাহবাগ থানার, আশুলিয়া থানার বিভিন্ন জায়গার মানে আনকোরা সব আ মামলায়, হত্যা মামলায় আমাকে আসামি করার জন্য চেষ্টা করেছে। কিন্তু কোনদিন আমাকে কোন হত্যা মামলায় ফাঁসাতে পারেনি। কারণ তদন্তে কোনদিন এমন কোন কিছু পাওয়া যায়নি যে আমি সামান্যতম কোন জায়গায় কোন মানুষ খুনের সঙ্গে জড়িত ছিলাম। এটা কোথাও পাওয়া যায়নি। ফলে আমাকে ফাঁসাতে পারেনি। তো তারপর থেকে শুরু হলো আমাকে হত্যার হুমকি। আমার জীবনে আমি যতবার হত্যার হুমকি পেয়েছি, এটা এখন আমার কাছে মুড়ি-মুটকির মতো হয়ে গেছে। আমি মনে হয় যত হত্যার হুমকি পেয়েছি, তত দানা ভাতও মনে হয় এখনো পর্যন্ত আমার জীবনে ৪২ বছরের জীবনে খাইনি। যত হত্যার হুমকি পেয়েছি। এখনো পাই প্রত্যেকদিন। এটা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিনই হত্যার হুমকি কেউ না কেউ দেয়। জামাতিরা দেয়, জঙ্গিরা দেয়, আনসারুল্লাহ বাংলা টিম দেয়। আনসারুল্লাহ বাংলা টিম তো আমাদের তালিকা প্রকাশ করে আমাদেরকে খুন করতে চেয়েছিল। আমাদের মৃত্যু পরোয়ানা জারি করেছিল। আমরা বাংলাদেশে তো এই সমস্ত কারণে থাকতে পারিনি। জামাত শিবির প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমি যখন এই ৫ আগস্টের পরেও আমি ওই সময়টাতে কারাগারে ছিলাম। কেন ছিলাম সেটি আমি অন্য একটা আরেক দিনের কোনো লাইভে সেই বিষয়গুলো বলব। এবং আমি কবে বেরোলাম, আমি আসলে বেরিয়েছিলাম ২০২৪ সালের ২৭শে অক্টোবর। ২৮শে অক্টোবরের লগি বৈঠা দিবসের আগের দিন। বেরোনোর পর থেকে আমি বাংলাদেশে আত্মগোপনে ছিলাম। একটা পর্যায়ে আমি নভেম্বর মাসের দিকে দেশ ছাড়ি। তো এই আত্মগোপনে থাকাকালীনও কিন্তু বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে আমার উপরে হামলা করার, মব সৃষ্টি করে হামলা করার বা আমাকে মামলা দিয়ে কারাগারে নেওয়ার অনেক ধরনের চেষ্টা করেছে। এই যে জামাত থেকে যে এ ব ছাগলগুলো যারা ডাকসুতে এবারে যে ভুয়া ডাকসু নির্বাচন, এর মধ্য দিয়ে যারা এই যে নির্বাচিত হলো, এর ভিতর যে শিবিরের ক্যাডারটা সাদেক কাইয়ুম। তো এই সাদেক কাইয়ুম প্রকাশ্যে জনসভা করে তাদের সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে সমাবেশে আমার নাম ধরে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এবং এই যে জিএস হয়েছে যে আরেকটা ছাগল আ ফয়সাল না কি নাম? ফরহাদ টেলিভিশন টক শোতে বসে হুমকি দিয়েছে। যে আমাদেরকে দেখে নেয়া হবে, আমাকে দেখে নেয়া হবে। লগি বইটার খুনি টুনি খাইতে দিব। কিন্তু আজ অব্দি তো লগি বইটার খুনের কোন প্রমাণ তারা আমার বিরুদ্ধে করতে পারেনি। বরঞ্চ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আর আমার দেশ পত্রিকা আছে মাহমুদুর রহমানের নামে আরেক হারামির, একটা হারামজাদা লোক এবং যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পত্রিকা হিসেবে এই আমার দেশ প্রকাশিত হয়। এই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পত্রিকাটি যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন আমাদের চলছিল, তখনও আমাদের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেছে। হেডলাইন করেছে লগি বৈঠার খুনি বাপ্পাদিত্য বসু শাহবাগের নেতৃত্বে। এই কোথাও বিক্ষুব্ধ জনতা যখন কোথাও ইসলামী ব্যাংকের বুথ ভেঙে দিয়েছে কিংবা আমার দেশের অফিস পুড়িয়ে দিয়েছে, পরদিন আবার নিউজ করেছে বাপ্পাদিত্য বসুর নির্দেশে তার ক্যাডাররা এটা করলেন। আমি জানি না যে কোথায় কোন বিক্ষুব্ধ জনতা আমার দেশের পত্রিকা অফিস পুড়িয়ে দিয়েছে, কিন্তু ওরা করেছে। বরঞ্চ আমি রাষ্ট্রের কাছে আইনি সুরক্ষা চেয়ে বারবার সাধারণ ডায়েরি করেছি। আমার অন্তত ৫ টা জিডি করা আছে আমার হত্যার হুমকি নিয়ে। আমার উপর বোমা হামলা করা হয়েছে গণজাগরণ মঞ্চের সময় ডিসেম্বর মাসে। আমার উপর বোমা হামলা করা হয়েছে। আমার শরীরে এখনো পর্যন্ত সে বোমার স্প্লিন্টারের দাগ আছে। আমরা এগুলো বহন করে নিয়ে চলেছি। আমরা লড়াই সংগ্রাম করে চলেছি। আর ওরা শুধুমাত্র অপপ্রচারটাই করেছে আর আমাদেরকে হুমকি দিয়েছে, হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু ওই যে কথা আছে, "রাখে হুড়ি মারে কে?" তো হুড়ি যখন রক্ষা করেন তখন কি আর জামাতের সাধ্য আছে মারার? বরঞ্চ হরির আশীর্বাদে আমরাই একদিন বাংলাদেশকে আবার উদ্ধার করব। তো যাই হোক, অনেকেই কমেন্ট করছেন। রাজু ঘোষ কমেন্ট করেছেন, ৭১ আর ২৬ সম্পূর্ণ আলাদা দাদা। অন্তঃসার শূন্য জাতিকে আপনি কোন বিষয়ে একত্রিত করবেন? বাঙালি জাতীয়তাবাদ নাকি সিম্প্যাথি গ্রো করা ভাই, ভাই মতবাদ? না, না। ভাই, ভাই মতবাদে তো আমি অন্তত বিশ্বাস করি না। আমি তো এই ভাই, ভাই, খাই, খাই কোনটাতেই বিশ্বাস করি না। তো আ অবশ্যই বাঙালি জাতীয়তাবাদ, অবশ্যই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই বাংলাদেশের মানুষ একত্রিত হবে। আমি করব তা তো বলিনি। আমার সে সাধ্য নেই। আমি তো একজন কর্মী। আমি রাজনৈতিক আন্দোলনের একজন সচেতন কর্মী। কোন দলও করি না।
যখন এই আওয়ামী লীগকে পার্লামেন্টে আইন পাশ করে নিষিদ্ধ করলো, তখন আমি বললাম যে আজ থেকে আমি আওয়ামী লীগের সমর্থক। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি প্রেম জন্মায় না বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ জন্মায়। তো আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করেছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং কেউ আওয়ামী লীগ করলে তাকে নাকি মানে সন্ত্রাস বিরোধী আইনে তাদের নামে মামলা হবে, তার বিচার হবে, তো আমি এখন থেকে আওয়ামী লীগের সমর্থক, সমালোচকও বটে। আওয়ামী লীগ যত ভুল করেছে সে সমস্ত নিয়েও বলবো, আর একদিন কথা বলবো নিশ্চয়ই। সমালোচনা করেছি সবসময়, এখনো করি, ভবিষ্যতেও করবো। কিন্তু তারপরে ওই যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার চেষ্টা করছে, একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, হ্যাঁ তার অনেক ভুল থাকতে পারে, সে ভুলের জন্য আওয়ামী লীগ রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা তুমি করতে পারো, কিন্তু রাজনৈতিক ভাবে মোকাবিলা না করে যখন নিষিদ্ধ করো, আসলে কেন করবে না? দেখুন, তারেক রহমান তো সেই ব্যক্তি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তো বলে আজকে গ্রেনেড হামলার পরিবর্তে আজকে পার্লামেন্টে বিল পাশ করে নিষিদ্ধ করছে। ব্যাপারটা তো ঘুরে ফিরে একই, অর্থাৎ বিরোধী শূন্য করো, মুক্তিযুদ্ধের পক্ষকে শূন্য করো, মুক্তিযুদ্ধের আদর্শকে শেষ করে দাও। আমি মানি আর না মানি, আওয়ামী লীগের 1000টা ভুল আছে, 1,00,000 ভুল আছে, 1,00,00,000 ভুল আছে, ভুল না শুধু, অনেক ক্ষেত্রে অন্যায় আছে, কিন্তু তারপরেও আজকে আওয়ামী লীগ নেই বলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, যে কথাটা আমরা বলি মুক্তিযুদ্ধের আদর্শ, সেটা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। আমরা মানি আর না মানি, আওয়ামী লীগ ধারণ করুক বা না করুক, ধরে নিচ্ছি যে তর্কের খাতিরে যে আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে না, কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধ বলতে যদি কিছু থাকে, মুক্তিযুদ্ধের আদর্শ বলতে যদি কিছু থাকে, তার সমস্ত দায়টুকু গিয়ে বর্তায় আওয়ামী লীগের উপরেই। এবং আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নেই বলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ উধাও হয়ে গেছে, মুক্তিযুদ্ধই বাংলাদেশ থেকে উঠে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ 1971-এ সবকিছু উঠে গেছে। আজকে কোথায় কোন 24 একটি সন্ত্রাসী আন্দোলন, সন্ত্রাসী আন্দোলনও বলবো না, একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা, সরকার উৎখাতের ঘটনা, দেশি বিদেশি বিভিন্ন শক্তির প্ররোচনায়। তো সেই সেই ঘটনাকে আপনি মানে কি বলেন, সেই ঘটনাকে আজকে 71-এর ওপরে স্থান দেওয়া হচ্ছে। এটি তো হতে পারে না, এটি তো হতে পারে না, এটি বেশি দিন টিকবে না। কারণ বাংলাদেশকে যদি আপনি মনে করেন যে বাংলাদেশ যদি সঠিক হয়, 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যদি বাংলাদেশ অর্জিত হয়, আপনারা লিখে রাখতে পারেন আবার বাংলাদেশ ফিরে আসবে, আবার সেই বাংলাদেশ একদিন না একদিন ফিরে আসবে, হয়তো 9 মাসের জায়গায় 9 বছর লাগতে পারে, কিন্তু ফিরে আসবেই। আর মানুষ মানুষ নিজের তাগিদেই জাগবে। দেখেন আজকে বাংলাদেশের কি অবস্থা, তেল নেই, হ্যাঁ যুদ্ধ চলছে, কথা সত্য যে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলছে, সেই যুদ্ধের প্রভাবে হয়তো বা তেল আসছে না, কিন্তু একজন তো ক্রাইসিস ম্যানেজার ছিলেন বাংলাদেশে, শেখ হাসিনা। বহু ক্রাইসিস তো মোকাবিলা করেছেন, আন্তর্জাতিক ক্রাইসিস এর মধ্যেও তো বাংলাদেশের মানুষকে একটা জায়গায় ধরে রাখতে পেরেছিলেন। বাংলাদেশের মানুষের অন্তত পক্ষে 100 না পারলেও 80 ভাগ চাহিদা তো পূরণ করতে পেরেছেন। আজকে তো 80 ভাগই পূরণ হচ্ছে না, 20 ভাগও এখনো পর্যন্ত ঠিকঠাক মতো নেই। তেলের জন্য কি লাইন দেখুন না, হামের টিকা নেই, শতাধিক শিশু, প্রায় 150 শিশু ইতোমধ্যে মারা গেছে শুধু হামের টিকার অভাবে। আপনি চিন্তা করতে পারেন, এই যে 150 শিশুকে আমি তো বলবো হত্যা করা হয়েছে। আপনি টিকা আমদানি না করে এই টাকাগুলোকে লুটপাট করে, স্বাস্থ্য খাতের টাকা ইউনূস সরকারের আমলে লুটপাট করে এটা করা হয়েছে। এই টাকাগুলো কোথায় গেল? এই যে শিশুগুলো মারা গেল, 150 মতো শিশু ইতোমধ্যে মারা গেছে, এবং হয়তোবা এখনো পর্যন্ত যা অবস্থা, সামনে আরো কত বিপর্যয় আসবে। এই শিশু হত্যার দায় কে নেবে? এই শিশু হত্যার দায় মানুষ তো জাগবেই ফের। আজকে দেখলাম গোপালগঞ্জের একটি ঘটনা, যে তেল না পেয়ে, পেট্রোল পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা রাস্তায় গাছ ফেলে রাস্তা অবরোধ করে ফেলেছে। এ তো শুরু, এ তো শুরু। এমন অনেক কিছুই ঘটবে যা কেউ ভাবেনি আগে, অনেক কিছুই হবে। অনিন্দিতা দাস আমার একজন খুব কাছের দিদি, আমাকে খুবই স্নেহ করেন, ভারতবাসী। তিনি লিখেছেন যে আমাদের এখানে থেকে যাও, তোমরা 3জন আমার ভীষণ প্রিয় মানুষ। যাই হোক, বাকি 2জনের নাম আমি এখানে উল্লেখ করতে চাইছি না। যাদেরকে বলেছেন তারা 2জন জানেন। তো বক্তব্য দিয়ে কোনো মন্তব্য করলাম না, আদতে তো ওদেশের নাগরিক নয়, নইলে অনেক কিছুই বলার ইচ্ছে ছিল। এটা সত্য। দিদিকে আমি নমস্কার জানাই, অনিন্দিতা দিদি দেখছেন নিশ্চয়, তাকে নমস্কার জানাই, এবং অত্যন্ত কৃতজ্ঞ আমি দিদির কাছে যে এখানে এসে তো স্নেহটুকু তো পাই। এই যে একা পরিবার পরিজন সবকিছু হারিয়ে আমরা যে এখানে পড়ে আছি, একাকী জীবন,
সবকিছু শূন্য শূন্য হয়ে, একা এবং শূন্য হয়ে আমাদের এখানে আসা। এই একা এবং শূন্য জীবনেও তো স্নেহ করবার মতো কিছু মানুষ এখানে পায়। অনেক কিছু বলবো না, আমি অনেক অনেক মানুষের ভালোবাসাই পাই, তার ভিতর অনিন্দিতা দিদি একজন। মানে খারাপ লাগলেও দিদিকে ফোন করে বলতে পারি যে এসে দেখা করছি। তো এরকম আর কি, আড্ডা আড্ডা হয়, দিদির কাছ থেকে অনেক কিছু জানি, শিখি, অনেক হেল্প পাই। তো যাই হোক, রাজু ঘোষ আবার লিখছেন যে আদর্শ একটা মিথ, লুটে খাওয়া ইজারাদারি করাই যদি মূল লক্ষ্য হয় তাহলে তো দেরি হবেই। যারা নেতৃত্ব দেয় সব পলিটিক্যাল দলে এরাই নিমকহারাম। হ্যাঁ, এই কথাটা হয়তো বা আংশিক সত্য, আংশিক মিথ্যা। বা মিথ্যা বলবো না, আংশিক সত্য আংশিক অসত্য। লুটপাটকারীরা তো ছিলই, লুটপাটকারীদের কারণেই তো আওয়ামী লীগের এই দশা হয়েছে। সে নিয়ে আমি আরেকদিন আলাপ করব, হয়তো বা পরের পর্বে বা তার পরের পর্বে আমি আলাপ করব। তো এই আলাপগুলো চলতে থাকবে, এই আলাপগুলো চলতে থাকবে, নিশ্চয়ই মধ্য থেকে একটা পথ বেরোবে। যারা মন্তব্য করছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য। রাজু যেটা বললেন, আমি রাজুর মন্তব্যকেও কিন্তু খারিজ করে দিচ্ছি না, সত্য। বাট আদর্শ না, মিথ না ভাই। আমি আমি পরের বক্তব্যটুকুর সঙ্গে একমত হচ্ছি, এই লুটপাট ইত্যাদি ইত্যাদি নিয়ে। কিন্তু আদর্শের কথাটা বলবো কি, আদর্শ না একটা মিথ নয়, আদর্শটাই চূড়ান্ত সত্য। এবং ওই আদর্শটুকু আছে বলেই ওই যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, যেটাকে আরে ভাই কিছু না হোক তো, ধরো তুমি তো ধারণ করো রাজু, তুমি ধারণ করো কিংবা আমি ধারণ করি, আমি ধরে নিলাম যে বাকি সবার কথা বাদ, তুমি তো ধারণ করো, তাহলেও কিন্তু একজন মানুষও যদি একটি আদর্শকে ধারণ করে সেই আদর্শ কখনো মিথ হতে পারে না, সেই আদর্শই সত্য, সেই আদর্শই সত্য। ফলে আদর্শকে আমি মিথ বলতে রাজি নই। কৌশিক তা বলছেন, উনিও ভারতের একজন মানুষ। বাপ্পাদা আপনার সংগ্রাম সফল হবে, অনেক ভালোবাসা আপনাকে কৌশিক। ও আমাকে অত্যন্ত ভালোবাসে, বারবার করে বলেছে ওদের বাড়িতে যেতে, কিন্তু একটু মানে কলকাতা থেকে একটু দূর হয়ে যায় বলে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। তবে শিগগিরই চলে আসবো কৌশিকের বাড়িতে, শিগগিরই চলে আসবো। ভারতেও ইলেকশন চলছে আজকে। আসাম, কেরালা এবং পদুচেরি, এই তিনটি রাজ্যে আজকে ইলেকশন হয়ে গেল। 23 এবং 29শে এপ্রিল এই দুই দফায় পশ্চিমবাংলার ইলেকশন আছে। দেখছি এখানে এদের গণতন্ত্রের চর্চাটা কত চমৎকার। এখানেও তো পরস্পর বিরোধী রাজনৈতিক দল আছে এখানে। এই পশ্চিমবঙ্গে ধরুন তৃণমূল কংগ্রেস আছে, বিজেপি আছে, সিপিআইএম আছে, কংগ্রেস আছে, এবং আরো আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে। তাদেরও তো রাজনৈতিক প্রচারণা এগুলো আমরা দেখছি, ভোটের প্রচার দেখছি, ভালোই লাগে। হ্যাঁ, এখানেও পরস্পরের প্রতি তীব্র আক্রমণ হানে। সে আক্রমণটা কিসের? মুখের, কথা দিয়ে আক্রমণ। এক দল আর এক দলের প্রতি আক্রমণ করছে কথা দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য উপাত্ত দিয়ে। কিন্তু আমাদের দেশে কি হলো? জামাত, বিএনপি, তাদের দোসররা, এই ইউনুসগণ, এই এনসিপি, এরা মিলে, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা মিলে বাংলাদেশটাকে শেষ করে ফেললো। এরকম ঘটনা ভারতে কখনো হয় না। ভারত এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এখানের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শিক্ষা রাখছে। তবে একটা দুর্ভাগ্য আমাদের, ভারতের শুরু থেকে কখনো এই দুর্ভাগ্যটি পোহাতে হয়নি। সেটা হচ্ছে ভারত কেন, পৃথিবীতে কোথাও যুদ্ধাপরাধীরা রাজনীতি করার সুযোগ পায়নি, যেটা একমাত্র বাংলাদেশে পেয়েছে। যুদ্ধাপরাধীরা রাজনীতি করার সুযোগটা একমাত্র বাংলাদেশে পেয়েছে, যে কারণে জামাতের বিরুদ্ধে আমাদেরকে স্বাধীনতার 55 বছর পরে এসেও স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে লড়াই করতে হচ্ছে। ভারতকে তো তা করতে হয়নি, পৃথিবীর অন্য কোনো জাতিকে তো তা করতে হয়নি, এই দুর্ভাগ্য কারো বরণ করতে হয়নি, আমাদের পোড়া কপাল। এবং এটা কারা করলো? 72-এর যে সংবিধান বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন গণপরিষদ দিয়ে গেছিলেন, সেখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। সংবিধানের মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। ধর্মনিরপেক্ষ রাজনীতি ছিল নিষিদ্ধ, ধর্মের রাজনৈতিক ব্যবহারই নিষিদ্ধ ছিল। কারা করলো এটা? সেটা করলো প্রথম জিয়াউর রহমান। পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানের শুরুতে লাগিয়ে দিলেন উনি বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, বাঙালি হন, আদিবাসী হন, আপনি সংবিধান পড়া শুরু করতে হবে বিসমিল্লাহ। কেন? 71 তো তাহলে তো পাকিস্তানই ঠিক ছিল, কারণ মুসলমানের রাষ্ট্র হিসেবে পাকিস্তান তৈরি হয়েছিল। তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দরকার কি ছিল? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যদি আমাকে বিসমিল্লাহ বলে সংবিধান পড়া শুরু করতে হয়, সংবিধান তো কোরআন শরীফ নয়, সংবিধান তো রাষ্ট্রের দলিল, রাষ্ট্র পরিচালনার দলিল, সেটি তো সবার। সেটি করলো। এবার ধর্মনিরপেক্ষতাকে জিয়াউর রহমান কেটে দিল, দিয়ে কি করলো? পরম করুণাময় আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সমাজতন্ত্রকে বাদ দিয়ে করলো সামাজিক ন্যায় বিচার। আর এক স্বৈরশাসক এরশাদ 8ম সংশোধনীর মধ্য দিয়ে
বসিয়ে দিল রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রের সুন্নতে খতনা করে দিল, রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে গেল। এখন 2009-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় এলেন এবং 2011-তে তিনি যখন পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানের 4 মূলনীতি ফিরিয়ে আনলেন, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ফিরিয়ে আনলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনিও বিসমিল্লাহ সরাতে পারেননি, উনিও রাষ্ট্রধর্ম ইসলাম সরাতে পারেননি বা সরাননি, আপোষের রাজনীতি করেছেন। এই আপোষের ফল কিন্তু আজকের বাংলাদেশ। সে নিয়ে আমি আরেকদিন কথা বলবো, আজকে ওই আলোচনায় আর যাচ্ছি না। আজকে মূল যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি আমি বলেছি, সে বিষয়ে আমার ব্যাখ্যা আমি দিয়েছি। 2006-এর লগি বৈঠার আন্দোলনটা ছিল মূলত আমাদের গণতন্ত্র উদ্ধারের আন্দোলন, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। সেই আন্দোলনকে লগি বৈঠার নির্মমতা বা সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি বলে জামাত শিবিরের যে মিথ্যা প্রচারণা, হ্যাঁ আমাদের দুর্বলতা কোথায় জানেন? আমাদের দুর্বলতা হচ্ছে সেই 2006-এর পর থেকে আজকে 2026, এই 20 বছর ধরে আমরা ওই মিথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্যটাকে বলতে পারিনি। এমনকি আওয়ামী লীগের তরফ থেকেও কখনো বলেনি। আওয়ামী লীগের যে কর্মীরা সেদিন নিহত হয়েছিল, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, আমার চোখের সামনে যারা খুন হয়েছিল জামাতের গুলিতে, তাদের কথা আওয়ামী লীগ কোনোদিন তুলে ধরতে পারেনি। জামাত কিন্তু তাদের জসিম, অমুক তমুক, মুজাহিদ এই সমস্ত নামগুলোকে শহীদ হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে। আমরা কেবলমাত্র বলছি যে হ্যাঁ ওয়ার্কার্স পার্টির রাসেল আহমেদ খান শহীদ হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আজ অব্দি কোথাও কোনো সভা সমাবেশে আমি শুনিনি যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের যে কর্মীগুলো, যে 5-6 জন কর্মী সেদিন খুন হয়েছিল জামাতের গুলিতে, তাদের কথা কখনো বলেছে? বলতে পারেনি, আজও পারছে না। 20 বছর পার হয়ে গেছে। এবং পাল্টা যে প্রচার, সত্য প্রচারটা, মিথ্যার বিপরীতে সত্য প্রচারটা, সেই ব্যাপারে আওয়ামী লীগ শুধু ক্ষমতা ভোগ করেছে। এই যে বেসিক জায়গাগুলো, এই যে মূলগত জায়গাগুলো, যে মিথ্যা প্রচার শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও সেই মিথ্যা প্রচার চলমান, সেই জায়গা থেকে কিন্তু সেটা করতে পারেনি আওয়ামী লীগ, সেই কাজগুলো করতে পারেনি। এটা হচ্ছে দুর্ভাগ্য। তা আশা করি আওয়ামী লীগও এই ব্যাপারে গুরুত্ব দেবে। 28শে অক্টোবরের প্রকৃত সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রকৃত সত্যকে প্রচারে আনার জন্য আওয়ামী লীগ সিরিয়াস হবে। আশা করি এটা আওয়ামী লীগ করবে, এটা আমি তাদের কাছে আশা করি। রাজীব ভৌমিক কমেন্ট করেছেন, আমার একজন বন্ধু কমেন্ট করেছেন যে এদেশে আদর্শের রাজনীতি আসেনি কখনো, এটাই এদেশের দুর্ভাগ্য। আদর্শবান রাজনীতিক বা তার সমর্থক আজীবন নিপীড়িত থেকে যায়, আর যারা কোনো সুবিধা আদায় না করে নিরলস সমর্থন করে তারা একসময় হয় আক্রমণাত্মক, বুলিং এর শিকার। সত্য, সত্য, আমি শতভাগ একমত। এটা হয়েছে, হচ্ছে। এবং এই আদর্শবাদী কর্মীদেরকে মূল্যায়ন না করার ফল হচ্ছে রাজনৈতিক দলগুলোর, বা বিশেষ করে আমি আওয়ামী লীগের কথা যদি বলি, তাদের এই পতন, এগুলো সত্য। তো আওয়ামী লীগ যদি সে আদর্শকেই ধারণ করে এবং ভবিষ্যতে যদি আজকের এই দুঃসময়েও কিন্তু আমি আওয়ামী লীগের সদস্য কিন্তু নই, আমি বলেছি আওয়ামী লীগের, আজ থেকে আমি আওয়ামী লীগের সমর্থক, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অন্যায়ভাবে। আমি সেই অন্যায়ের বিপরীতে দাঁড়িয়ে আজ থেকে আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আওয়ামী লীগের কর্মী কিন্তু আমি নই, সদস্য নই। এখন আওয়ামী লীগের যে কর্মীরা এখনো পর্যন্ত আজকের এই দুঃসময়ে যতটুকু পারে তাদের নিজের নিজের জায়গা থেকে যে লড়াইটা করছে, সেই লড়াইয়ের মূল্যায়ন ভবিষ্যতে করবে কিনা আমি জানি না। প্রত্যাশা করবো তারা যেন সেটি করে। রাজু আরো কমেন্ট করছেন, আমি আসলে কি বলবো যে হ্যাঁ, আদর্শ ধারণ করে যারা লড়াই করে মৃত্যুবরণ করলো তারা আসলে কি পেল? মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের বেশিরভাগ হিন্দু ছিল, এজন্য শহীদ বেদিতে ফুল দেওয়া হারাম। এরাও লিক করে, এদের আদর্শ কি মিথ নহে? ভাই আমি আবারও বলছি, আদর্শ কখনো মিথ হতে পারে না। আদর্শই চূড়ান্ত সত্য। সে আদর্শকে কেউ বিকৃত ভাবে ধারণ করে, কেউ আদর্শকে ধারণই করে না। কিন্তু আদর্শকে যদি একজন মানুষও ধারণ করে তবুও আদর্শই সত্য। যাই হোক, আজকে প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। সুব্রত জি একজন বলছে যে লগি বৈঠা আন্দোলনের প্রতিশোধ আপনাকে হত্যা করে তারা নিতে চায়। আমার কথা কেন শুধু আপনাকেই টার্গেট? সত্য, আমি আসলে সেটা বলেছি যে লগি বৈঠার আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু আমাকেই কেবল টার্গেট করা হয় কেন? এর তো একটা রাজনীতি আছে। আমি হিন্দু, আমি বাংলাদেশের মাইনরিটির জন্য লড়াই করেছি, জামাত শিবিরের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছি, আমরা অনেকেই করেছি, কিন্তু
কোনো না কোনো কারণে তারা আমাকেই শুধু টার্গেট করে, এটা তাদের রাজনীতি, তারা আমাকে হত্যা করতে চায়। আমি জানি যে আমাকে যদি ১ মিনিটের জন্য তারা বাংলাদেশে এই মুহূর্তে পায়, কারণ তারা এখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গায় আহরণ করছে। বিরোধী দল বলছেন জামাতকে? আমি তো তা মনে করি না। জামাত ওখানে বিরোধী দল নয়, জামাতই এখন সরকারি দল। কারণ বিএনপি তো বেসিক্যালি নো পার্টি। বিএনপি, বি তে বেসিক্যালি, এন তে নো, পি তে পার্টি, বেসিক্যালি নো পার্টি। বিএনপি কি? বিএনপি হচ্ছে ফর দ্য জামাত, অফ দ্য জামাত, বাই দ্য জামাত। তাহলে জামাতই সরকারে ২০০১ থেকে ৬ ছিল। জামাত ইউনূস সরকারেও জামাতই পরিচালনা করেছে। আজকের সরকারেও জামাত আছে। ফলে তারা এই কাজগুলো করবে, আমাকে হত্যা করার চেষ্টা করবে, এটা অত্যন্ত বাস্তব। তো যাই হোক, তারপরেও আমরা লড়াইয়ের প্রত্যয় ঘোষণা করছি, আমরা লড়াই নিশ্চয় করব। আজকের আলাপ আমার মনে হয় এতটুকুই। আমি আজকে আসলে কথা বলা শুরু করলাম। আমি এখনো এইভাবে কখনো লাইভে আসিনি। বিশেষ করে এই ৫ আগস্টের পর থেকে এই যে এই রাজনৈতিক দুঃসময়, এই এই পরিস্থিতিতে আমি কখনো এইভাবে নিজের কোনো লাইভে আসিনি। এসছি অন্যদের অনেকগুলো প্রোগ্রামে আমি যুক্ত হয়েছি। আজকে এভাবে কথা বললাম। আমি আরো ৩-৪ দিন হয়তো এভাবে একাই কিছু কথা বলবো, বা এর পরবর্তীতে আমার সঙ্গে হয়তোবা ২-১ জন গেস্ট নেব। আমার এই প্রোফাইল থেকেই হবে। আর আরেকটি পেজ আছে। আমি সেই পেজটির লিংক এবং পেজটির নাম মেনশন করে পোস্ট করব। দ্য পলিসি জার্নাল বলে একটা ফেসবুক পেজ আছে। আপনারা সেই পেজেও যুক্ত হতে পারেন। আমি এই এই যে লাইভটি এর কমেন্টে আমি সেই পেজের নাম মেনশন করে দেবো এবং পেজের লিংক দিয়ে দেবো। আপনারা সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন। আমি কিছুদিন পর থেকে ওখানেই লাইভ করব। মানে পলিসি জার্নাল পেজ থেকে আমি লাইভে আসবো পরবর্তীতে। তো যাই হোক, আশা করছি আগামীকাল শুক্রবার আছে বাংলাদেশে, ছুটির দিন। আগামীকালকেও আমি একবার কথা বলবো রাতে। এই বাংলাদেশ সময় ১০টা আর ভারতীয় সময় ৯:৩০ আমি কালকেও কথা বলবো অন্য কোনো বিষয়ে, বিশেষ করে বাংলাদেশের মাইনরিটির ইস্যুতে কালকে আমি কথা বলতে চাই। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো এবং এই সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন নিয়ে আমি কি ভাবছি, আসলে এর সমাধানের পথ নিয়ে কি ভাবছি, এইরকম বিষয় আশা নিয়ে আমি হয়তো কথা বলবো। সেখানে যারা মাইনরিটি বা মাইনরিটির অধিকারকে যারা স্বীকৃতি দেওয়ার পক্ষের মেজরিটি আছেন, অর্থাৎ বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে নয়, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং সকল মানুষের সমানাধিকারের রাষ্ট্র হিসেবে যারা দেখতে চান, আশা করি তারা যুক্ত থাকবেন, কমেন্ট করবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। আমি কয়েকদিনের ভেতরে কাউকে না কাউকে সঙ্গে গেস্ট হিসেবে নিয়েই আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা দেখেছেন, অনেকেই দেখেছেন, আমি প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে দেশ ছাড়া হয়ে প্রবাস জীবন আমরা কাটাচ্ছি, আশ্রিত জীবন কাটাচ্ছি অন্য দেশে, আমরা যারা এভাবে আছি, আমাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বাংলাদেশের ভেতরে যে মানুষ, আমাদের যে ভাইয়েরা গণতন্ত্রের লড়াইয়ে, যে ভাইয়েরা এখনো পর্যন্ত জেলখানায় করুণভাবে দিনাতিপাত করছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং বাংলাদেশের ভেতরেও বহু মানুষ, আমাদের বহু সহযোদ্ধা, সহকর্মী, আমাদের অনেক ভাই, অনেক বোন, তারা পলাতক, আত্মগোপনের জীবনযাপন করছেন, তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং বাংলাদেশের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, যেন বাংলাদেশ আবার তার নিজের জায়গাটি ফিরে পায়। বাংলাদেশ যেন আবার বাংলাদেশকেই উদ্ধার করে নিয়ে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব।